ভ্রমর মৌমাছি, আমি দেখলাম বধুর চূড়ার মাঝখানে একটা ভ্রমরের মালা। সখীরা বলছে ঠিকঠাক করে বর্ণনা কর, এখানে শ্রোতা আছে। কখনো ভ্রমরের মালা হয়? মালা তো ফুলের মালা হয়। সখী ভালো করে, আমি ঠিকই বলছি, তোদের শোনার ভুল হচ্ছে, বোঝার ভুল হচ্ছে। বধুর চূড়ার মাঝখানে একটা মালতী ফুলের মালা ছিল, কিন্তু মালতী ফুলের ঝাঁকে ঝাঁকে ওই পাতে পাতে ভ্রমর এমন ভাবে বসে বসে মধু পান করছে, ওই ভ্রমরের চাপে একটাও ফুলের পাপড়ি দেখা গেল না। দেখলাম কি জানিস, যেন মনে হয় একটা ভ্রমরের মালা বধুর চূড়ার মাঝখানে রয়ে আছে। নিতাই গৌর হরি বল। বলিহারিত রূপের বর্ণনা। আহা, তারপরে কি দেখলি রে? ভালো করে শোনো, মাই হচ্ছে রূপ ভগবানের, লক্ষ্য রাখো। তারপরে কি দেখলাম জানিস সখী? দেখ দেখ দেখ, আমি তারপরে দেখলাম গোবিন্দের মাথায় কে থাকে? মায়েরা কি কথা বলতে পারো না? আশ্চর্যের মানুষ তোমরা। এখন ঝগড়া করতে পারো না। গোবিন্দের মাথায় কে থাকে? ময়ূর পুচ্ছ। আর পায়ে কে থাকে? নপু। ওই ময়ূর পুচ্ছের সঙ্গে নপুরের একদিন বিবাদ হয়েছিল। ময়ূর পুচ্ছ বলছে আমি বড়, আর নপুর বলছে আমি বড়। ময়ূর পুচ্ছ বলছে নপুর তুই সবার ছোট, তুই ছোট বলে আমার আমার প্রভুর পায়ের তলায় পড়ে আছিস, আর আমি সবার বড় বলে প্রভুর মাথার উপরে আমি আছি। বুঝতে পারছো? তাহলে কে ছোট কে বড়? ময়ূর পুচ্ছ বলছে আমি বড়, আর নপুর বলছে না আমি বড়। বিচারক বিচার করছে। বিচারক কে? হাতের বাঁশি বিচার করছে। নপুর তুমি দুঃখ করো না, দুঃখ করো না। কেন জানো? তুমি কখনো ছোট হতে পারো? যোগী যারে যোগ পায় না, ধ্যানী যারে ধ্যানে করে পায় না, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণে পেল না, নপুর তুমি সেই চরণে বিরাজ করছো। তুমি কি কখনো ছোট হতে পারো? ওই ময়ূর পুচ্ছ কিছুই জানে না। ওই ময়ূর পুচ্ছ উপর তলায় আছে, ও উপর তলাতেই থাকবে। ও কখনোই আমার গোবিন্দের চরণের ধুলো পাবে না। কিন্তু নূপুর তুমি যতদিন আমার গোবিন্দের চরণে থাকবে, ততদিন তুমি কি পাবে জানো? গোবিন্দের রাঙা চরণ ধুলো পাবে। তাই চরণ ধুলো পাবে, তুমি রাঙা চরণে ধুলা পাবে। রাঙা চরণে ধুলা পাবে। আর রণঝনু করে বেজে বেড়াবে, রাঙা চরণে ধুলা পাবে। রুনু ঝুনু করে বেজে বেড়াবে। বলি হে গোবিন্দ তোমায় বলি, রুনু ঝুনু করে বেজে বেড়াবে। হে গোবিন্দ তোমায় বলি, রুনু ঝুনু করে বেজে বেড়াবে, রাঙা চরণে ধুলো পাবে। তাহলে কে বিচার করেছিল? বিচারকটা কে হয়েছিল? হাতের বাঁশি। আবার তত্ত্ব আসছে এই রূপে, শুধু শুধু রূপে খালি তত্ত্ব। এই যে বাঁশি, এই বাঁশির জন্ম কি করে হলো? কে বাঁশিকে বলেছিল বাঁশি আজ থেকে তোর নাম দিচ্ছি আমি বাঁশি? বলবো? লক্ষ্য রাখেন, মন দিয়ে শুনে প্রশ্ন করবো কিন্তু আমি। বাঁশির জন্ম হচ্ছে সত্যযুগে দেবগুরু বৃহস্পতি এক নিষ্কাম যজ্ঞ করেছিল, আর সেই নিষ্কাম যজ্ঞ থেকে একটা 25 পা বাঁশের সৃষ্টি হলো। কয় পা?
25 পাপ। ওই 25 পাপ বাঁশ থেকে বিশ্বকর্মা ভগবানের হাতে যন্ত্র তৈরি করছে। যেমন 25 পাপ বাঁশ থেকে 9 পাপ বাঁশ কাটলো, 9 পাপ বাঁশ কেটে তৈরি করলো সরস্বতীর বীণা। কি তৈরি করলো? সরস্বতীর বীণা। কয় পাপ কেটে? 9 পাপ। আরো 8 পাপ কাটলো, 8 পাপ কেটে তৈরি করলেন রামচন্দ্রের ধনু। আরো 2 পাপ কাটলো, 2 পাপ কেটে তৈরি করলো অর্জুনের গান্ডি। আরো 5 পাপ কাটলো, 5 পাপ কেটে তৈরি করলো মহাদেবের সিংহা। তাহলে মোট কয় পাপ গেল? হ্যাঁ, 24 পাপ। গোনা হয়নি, হিসাব হয়নি। তা হিসাব করবে কেন? খালি দেখছে কোথায় সস্তা পাবো। তাহলে কত গেল? 24। পড়ে থাকবে 1 পাপ। এই 1 পাপ দিয়ে বিশ্বকর্মা ভগবানের বাঁশি তৈরি করেছিল। বাঁশির ছিদ্র কয়টা? আচ্ছা, বাঁশির ছিদ্র বাদ দাও, তোমাদের ছিদ্র কয়টা? আমাদের ছিদ্র যদি 9টা হয়, তাহলে গোবিন্দর ছিদ্র কয়টা হবে? 9টা হবে। তুমি ভগবান এক। লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো। গোবিন্দের বাঁশির ছিদ্র হচ্ছে 10টা। কোথায় কোথায় প্রমাণটি দেখেন। দেখবেন বাঁশির মুখের কাছে একটা ছিদ্র থাকে, মুখের কাছে। আর মুখ থেকে সরে গেলে পরপর 9খানা ষোলো ছিদ্র থাকে। তাহলে 9-এর সঙ্গে 1 যোগ করলে কতগুলো ছিদ্র হলো? 10খানা ছিদ্র। এই 10টা ছিদ্র আবার তত্ত্ব আছে। এই 10টা ছিদ্র ভগবান কখন কোন কাজে ব্যবহার করে। ছিদ্র তো এমনি এমনি জন্ম হয়নি। ভালো করে খাতায় লিখে রাখবেন এগুলো। ছিদ্র আর এক নাম রন্ধ। কি? ছিদ্রের আর এক নাম রন্ধ। লক্ষ্য রাখেন। প্রথম রন্ধ, এই যে 10খানা রন্ধের কাজ, ভগবান প্রথম রন্ধে যখন বাঁশি বাজায় কি হয় না? প্রথম রন্ধেতে যাই পাশানো গলিয়া, দ্বিতীয় রন্ধে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হইয়া, তৃতীয় রন্ধে মায়ের মন প্রবোধ মানায়, চতুর্থ রন্ধে শ্রী যমুনার জল উজানে বহয়, পঞ্চম রন্ধেতে যোগীর যোগ ভঙ্গ হয় জানি, ষষ্ঠ রন্ধেতে গোপিকার প্রাণ করে টানাটানি, সপ্তম রন্ধেতে মৃততরুর মঞ্জুরিত হয়, অষ্টম রন্ধেতে পশু পক্ষী সকলই ফিরাই, নবম রন্ধে শব্দ আনিবার বিমোহন, দশম রন্ধেতে প্রাণদান পাইত শাখাগণ। এটা কোন পদকর্তা লিখেছিল? লক্ষ্য রাখেন। শ্রী গোবিন্দ দাস বলে করুণার বাসী, শ্রবণে প্রবৃত্ত হয় উদ্ধার পরশ, নাম ভজ নাম চিন্ত নাম পরসার, নামের মহিমায় আবার লাগলো অপার, এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শ্রীহরি। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। বলি দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে। সাবধান! দেহের মাঝেই তো কৃষ্ণ থাকে। এসব কথা কারা জানে? এসব কথা তারাই জানে। কবি চণ্ডীদাস বললেন কারা জানে জানো? শোনো শোনো, রসিক রসিক সবাই রসিক, কেউ তো রসিক নয়। ভাবিয়া বুঝিয়া কোটিতে দেখো, কোটিতে গুটিকা হয়। রসিক বলিও তারে, বিবিধ মশলা রসিতে মিশাইয়া রসিক বলিও তারে। রস পরিপাটি সুবর্ণের ঘটি তাহাতে পড়িয়া থাকে, খাইতে খাইতে দিবস রজনী অঞ্জলি পড়িল তাহাতে। চণ্ডীদাস কাই শোনো বিনোদিনী, তুমি তো রসের কূপ, রস না পাইলে রস না বাড়ায় তাহাই বড় দুঃখ। বলে সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক। এ জগতে কারা রসিক জানো? এ জগতে রসিক তারা। চণ্ডীদাস আরো বললেন, রসের তত্ত্ব না জানলে রসিক বলে না। পঞ্চরসের ভাণ্ডই আছে সন্ধান করলি না। ওগো পঞ্চরসের ভাণ্ডই আছে দেহের ভিতরে, সে যে টকে ঝালে মিষ্টি নোনতা নানা জাতির বাইনা ধরে। একথা কারা জানে? একথা তারাই জানে। ওগো যারা রসের ভিয়ান করে রাধে, রসের ভেয়ান করে, যারা রসের ভিয়ান করে, যারা রসের ভেয়ান করে,
লক্ষ্য রাখো। তাহলে কি দেখলাম? চুরাহি চারো শিখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল ধনী নবী নব না গর কান গো। আহা নবী নব না গরো কানে গো, নবী নব না গর কান, আর নবী নব না গরো কানে গো, নবী নব না গরো কান। রো হয়ে ত্রিভঙ্গ অধরে মধু মা খায়ে, আহার হয় ত্রিভঙ্গয়া ধরে মধু মাখ হয়ে, মধুর মুরলি করুগা আরে মধুর মুরলি করুগা। সখী তোদের কাছে বধুর চূড়ার কথা কইলাম, তোদের কাছে মুখমণ্ডলের কথা কইলাম, তোদের কাছে এবার অধরের কথা বলি, শোন শোন। আমার বধুর হাসিটা কেমন জানিস? হাসিটা কেমন দেখ দেখ। বান্ধলে বন্ধয়া ধরে মধ মা খয়ে, বন্ধনী বন্ধুয়া ধরে মধু মাখ হয়ে, বান্ধলে বন্ধয়া ধরে মধ মা খয়ে, বন্ধনী বন্ধুয়া ধরে মধু মাখ হয়ে, মধুর মধুর মেদ হাস লোলে তারে, মধুর মধুর মৃদু হাস লোলে। আমার বধু হাসিটা কেমন? বান্দুলি ফুলের মতো। মায়েরা বান্দুলি ফুল দেখেছ? এখনই বলে দিলে মনে পড়ে যাবে। এইরকম ছোট ছোট হয়, টবে হয়, মাটির মালসায় হয়, মগে হয়, গামলায় হয়, গাছ লাগালেই হয়ে যায়। চিকন চিকন পাতা হয়, লম্বাটে লম্বাটে হয়, যার আর এক নাম টাইম ফুল। 10টার সময় করে ফোটে। হ্যাঁ বললে মনে পড়ে যাবে। খালি উস্কে দিতে হবে, তিনটে ঝাঁক তো ঘাটে দিতে হবে। আমার বধুর হাসিটা ওই বান্দুলি ফুলের মতন। কেন না দেখবেন, বান্দুলি ফুল যখন ফোটে 10টার সময় কি 11টা 12টার সময় ফোটে, ওই ফুলের মধ্যে যে সূর্যে যে রশ্মিটা পড়ে, যে ঝলমল ঝলমল করে না, গোবিন্দের হাসিটা ওই ফুলের ঝলমলের মতো আনন্দ লাগছে। বান্ধুলি বন্ধু অধরে মধু মা খাইয়া মধুর মধুর মৃদু হাস। সখীরা প্রশ্ন করছে, রাই ওই সখীরা প্রশ্ন করছে, এই রাই তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? কি গো সখীরা প্রশ্ন করছে, তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? মায়েরা বলেন, আপনাদের স্বামীরা কি করে, আগে কথা বলে না আগে হাসে? হ্যাঁ দেখলেন, আগে কথা বলে, তারপর কি হয়, তারপর হাসে। আসলে কীর্তন শোনাটা কি হয়েছে জানো? এই যে মায়েরা সাথে বসে আছে না মাথায় ঘোমটা দিয়ে, মানে কীর্তন শোনাটা হচ্ছে শাশুড়ি আর বৌমার কীর্তন শোনা। শাশুড়ি তো বয়স হয়ে গিয়েছে, তা বৌমাকে বলছো, বৌমা ওই এটা কোন গ্রাম? সুখচন্দ্রপুর। সুখচন্দ্রপুরে কীর্তন হচ্ছে, মাঠে আমাকে নিয়ে যাবা একটু? বৌমা তো আজকালকার মেয়ে ছেলে, সে কি আর কীর্তন সম্বন্ধে বোঝে? আচ্ছা বেশ চলে। ভালো করে সেজে গুজে যেখানে কীর্তন হচ্ছিল শাশুড়িকে ওখানে বসিয়ে দিয়েছে। আর বৌমা বসছে কোথায়? প্যান্ডেলের শেষে একটা নিম গাছ ছিল, ওই নিম গাছের গোড়ায় গিয়ে বৌমা বসে কীর্তন শুনছে। তা এখন কীর্তন শুনতে শুনতে ঠান্ডা বাতাস দিয়েছে না, বৌমা এখন ঘুমিয়ে পড়েছে। হা নিম গাছের গোড়ায় হেলান দিয়ে বৌমা হা হয়ে গেছে, মানে হা করে ফেলেছে, হা ঘুমোচ্ছে। তা কীর্তনের শেষে কমিটি পক্ষ বাতাসা রেখেছে, বাতাসা মানে হাই পড়ছে না, হাই পড়ে শোনে নাকি, বাতাসা রেখেছে। এই এতগুলো ভক্ত, হ্যাঁ শটের এক ভক্ত বসে আছে, তাই 1 কিলো বাতাসায় হয় কুলাই কি? তো 1 কেজি বাতাসা ছড়িয়েছে, শাশুড়ি একটা পেয়েছে। শাশুড়ি ভাবছে, আমি এখন পেয়েছি প্রসাদ, আর আমার ভাগ্যে হয় কি নয়, আমি সবটা সেবা করব, বৌমাকে কিছু দেবো না, ও বৌমা ঠিক পেয়ে যাবে। এখন শাশুড়ি বাতাসা সেবা করে নিয়েছে। এখন ওই গাছে হাওয়া দিচ্ছিল না, ওই হাওয়ায় একটা নিম ফল বৌমার গালে এসে পড়েছে। নিম ফল এখন বৌমার গালে এসে পড়েছে। যা নিম ফলটা বৌমার গালে এসে পড়েছে, বৌমা সিবাই ফেলেছে। আর যাচ্ছি ছি 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 ছি, মুখটা তেতো হয়ে গেল। কীর্তন শুনতে গিয়ে মুখটা আমার তেতো হয়ে গেল। অমন কীর্তন শোনার কি বলি আরি, হ্যাঁ
আমি যদি আগে জানতাম কীর্তন শুনতে গিয়ে মুক্তি তো হবে, আমি কখনো ঘর থেকে বার হতাম না। তা শাশুড়ি এখন আসছে, বৌমার হাত ধরে বয়স হয়ে গেছে তো, অবমা অবমা কেমন কীর্তন শুনলি মা? ছি, কীর্তন যে এত তেতো আমি জানতাম না, কীর্তন যে এত তেতো আমি জানতাম না। যদি জানতাম কখন কীর্তন তেতো, যারে যেমন কান সে তেমন করে আস্বাদন করে, নিতাই গৌর হরি বল। লক্ষ্য রাখ, এই তোমরা বলে তাহলে তোমাদের স্বামীরা আগে কি করে, আবার এ বলছে আগে মারে, তার মানে এই ঘরে গিয়ে মারে বোধহয়। আগে কথা বলে তারপরে হাসে। রাধারানী বললেন, আমার বধূ কি করে জানিস মরমিয়া? এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ জাদুর বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, বধূ কথা কি বললো? বধূ কথা কইবার, বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে, বধুর মৃদু মুখে মৃদু হাসি, মৃদু মুখে মৃদু হাসি। লক্ষ্য রাখো, বধুর মৃদু মুখে মৃদু হাসি। যারা দর্শন করে ওই হাসি, তাদের গলায় পরে ফাঁসি, আর ফাঁসি দিয়ে আমার বধূ করে রাখে তাদের সারা জন্মের মতো ও রাঙা চরণে দাস। যেছো আমদ ভনতহি মন্থর শ্রী গোবিন্দ দা। ওমা, মায়ের সময় হয়ে গিয়েছে, হয়ে গেছে সময়, আর বসা যাবে না। মানে এই ভক্তদের সব, এই যে যারা সব এসেছে না, এদেরকে সব জামাই আদর করতে হবে, তবে যদি বসার মন পাওয়া যায়। বাড়িতে এখন জামাই এসেছে, তার শাশুড়ি কি করবে? জামাইয়ের লাগে, জামাই সকালে খুব ভালো খাইয়েছে, হাড্ডা হাড্ডি খাইয়েছে একবার সকালে জামাইকে, তার রাত্রিবেলা কি খাওয়াবে? আর মনে মনে ভাবছে ভাত করলে ডাল করতে হবে, ডাল করলে তরকারি করতে হবে, মাছ টাছ করতে হবে। এক কাজ করে জামাইকে সব সিদ্ধ করে দেবো। সব সিদ্ধ কি? জামাইয়ের লাগি এক হাঁড়ি পিঠে করে দেবো, তাহলে এত কিছু করতে হবে না। এক হাঁড়ি পিঠে করেছি, এক হাঁড়ি পিঠে, এক হাঁড়ি পিঠে করে জামাইকে আসন করে দিয়ে এক হাঁড়ি পিঠে জামাইকে ঢেলে দিয়েছে। জামাই বেশ খাচ্ছে, বেশ খাচ্ছে। শেষে কটা বাকি ছিল, তা শাশুড়ি মনে মনে ভাবছে সব খেয়ে ফেললো, তা আর নেয়, মনে হয় আর চাইবে না, লজ্জা আছে না, এক হাঁড়ি খেয়ে ফেলেছে। তা কাজ করি, তবু আমার তো একটা মানবতা বোধ আছে নাকি, একবার বলি ও জামাই আর কটা দেই বাবা। তা জামাইকে যখনই বলছে বাবা আর কটা পিঠে দেই, জামাই বলছে আর খেতে পারছি না, শরীরটা বড় খারাপ, আর কি খাওয়া যায় এই শরীর খারাপ অবস্থায়। তা শ্বশুর জামাইয়ের কানের গোড়ায় এসে বলছে, বাবা জামাই তোমার শরীর যেদিন ভালো হবে তুমি যেন আমার ভিটেই পা দিও না, তোমার শরীর খারাপ, তুমি এক হাঁড়ি পিঠে খেয়ে ফেললে, ভালো হলে ক হাঁড়ি খাবা। নিতাই গৌর হরি বল। জামাই আদর যদি করে, যদি ভক্ত যদি বসে কীর্তন সৎসঙ্গের মাটিতে যদি বসে, কি রাধে,
যেছ আমদ ভনত হিমন্তর শ্রী গোবিন্দ দাস। এই যে পদটা আস্বাদন করলাম কোন পদকর্তার লেখা? শ্রী গোবিন্দ দাসের পদাবলী। এবার লক্ষ্য রাখুন গোবিন্দের দুটো চরণ, এই পদটাকেই শেষ করব, এই পদটাকেই আমরা মিলন দেব, আস্বাদন করব। আমি কি দেখলাম জানিস সখী? আমি ওই কালিন্দির কুলে গিয়ে আমার বধূর দুটো চরণ থেকে আমি 3টে নদী দেখলাম। কি দেখলাম? কটা চরণ থেকে? পদটা দেখেন। পেখলু কালিন্দির তীরে, পেখলু কালিন্দির তীরে শুনালো সজনী প্রয়াগ তিবেনি। কি দেখলাম? ভালো করে বোঝো কিন্তু বাবা মায়েরা। দেখলাম শুনালো সজনী প্রয়াগ ত্রিবেণী, ধাম দেখি অতি মধু মূলে। আমি আমার বধূর দুটো চরণ থেকে 3টে নদী দেখলাম। প্রথমে দেখলাম প্রয়াগ ত্রিবেণী। ত্রিবেণী কারে বলে? ত্রিবেণী আছে কোথায়? প্রয়াগে, এলাহাবাদে ত্রিবেণী আছে। কোথায় আছে? এলাহাবাদে ত্রিবেণী আছে। তাহলে ওই যে এলাহাবাদে যে ত্রিবেণী আছে, ত্রিবেণী কয় প্রকার? একটু ভেঙে বলে গেলে নেবেন তো নাকি না নেবেন না? খুব গভীরের কথা, মন দিয়ে শোনো তাহলে। ত্রিবেণী 3 প্রকার, গুপ্ত ত্রিবেণী, যুক্ত ত্রিবেণী, মুক্ত ত্রিবেণী। কি বললাম? গুপ্ত, মুক্ত, যুক্ত। এই যুক্ত ত্রিবেণী কারা, গুপ্ত ত্রিবেণী কারা, মুক্ত ত্রিবেণী কারা? লক্ষ্য রাখো। যুক্ত ত্রিবেণী কারা জানো? যে সকল স্বামী স্ত্রী একসঙ্গে যুগল হয়ে ভজন করে। এখানে অনেক স্বামী স্ত্রী আছে একসঙ্গে যুগল হয়ে মন্ত্র নিয়েছে, হাত তোলো দেখি। তোমাকে বলতে বলা হয়নি, তুমি নিয়েছো কি? ও চৈত বসে আছে। আশ্চর্য! তোমার ভজন তুমি দেখো, তার ভজন সে দেখবে। হাত তোলো দেখি কারা নিয়েছো স্বামী স্ত্রী একসঙ্গে যুগল মন্ত্র। লজ্জা নয় আর কি নয়, হাসি ঠাট্টা নয়, দেখতে চাইছি। কেউ নেয়নি? এটা কি কথা শোনে, এটা কি কথা বোঝে না? কেউ নেয়নি তো? বাহ, ওই দিকে কটা মানিয়েছো, মায়েরা লক্ষ্য রাখো। এবার যুগল মন্ত্র নিলে কিন্তু যুগল মন্ত্রের কাজ করতে হয়। যুগল মন্ত্রের কাজটা কি জানো? যুগল মন্ত্রের কাজ হচ্ছে, তুমি যখন মন্ত্র নিলে তোমার স্বামীর কাছ থেকে, মন্ত্র নেবার আগের মুহূর্ত তোমরা স্বামী স্ত্রী ছিলে, তোমাদের দৈহিক বন্ধন হয়েছে, মিলন হবে। কিন্তু যখনই তোমরা মন্ত্র নিয়েছো গুরুর কাছ থেকে, বলো তো একই গুরুর থেকে যদি কেউ মন্ত্র নেয় তাদের কি বলে? বলে না গুরু ভাই বোন? একই গুরুর থেকে মন্ত্র নেওয়া হয়েছে। গুরুদেব তোমার কর্ণে মন্ত্র দিয়ে দিল তোমাদের। এবার সংসারে এসে সেই মন্ত্রটাকে কে পরিচালনা করবেন? আমার স্ত্রী। তোমার স্ত্রীকে ভাবতে হবে আজ থেকে তুমি আমার ভজনের গুরু, আজ থেকে আমার ভজনের গুরু। তাহলে আমি যাকে ভজনের গুরু করব তার সঙ্গে কি মিলন করলে হবে? গুরুর সঙ্গে কি করে মিলন করা যায়? যেই দিন থেকে স্ত্রীকে স্ত্রীর আচার বিচার বিসর্জন দিয়ে ওই স্ত্রীকে নিজের গুরু ভাবতে পারবে, আজ থেকে তুমি আমার ভজনের গুরু, রসের গুরু, সেই দিন থেকে তোমার দেহ থেকে আস্তে আস্তে কাম দূরে চলে যাবে। আর যেদিন দেহ থেকে কাম দূরে চলে যাবে সেই দিন তোমার ভজনে ক্রিয়া হবে। আর ভজনে ক্রিয়া হলে সেই ভজন তোমার গারো হবে, আর সেই গারো ভজনে তোমার কৃষ্ণ ভজন কৃপা লাভ হবে। নিতাই গৌর হরি। তাহলে এরা কোন ত্রিবেণী? যুক্ত ত্রিবেণী। এবার লক্ষ্য রাখো মুক্ত ত্রিবেণী কারা? মুক্ত ত্রিবেণী হচ্ছে তারা যে সকল ভক্তরা সংসারকে পরিত্যাগ করে মুক্তি হয়ে চলে গেছে। যে সকল ভক্তরা কিবা নারী কিবা পুরুষ সংসারকে পরিত্যাগ করে ভজনের পথে পথে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, তারা হচ্ছে মুক্ত ত্রিবেণী। মুক্ত করে দিয়েছি তো। আর গুপ্ত ত্রিবেণী কারা? লক্ষ্য রাখুন, গুপ্ত ত্রিবেণী হচ্ছে তারা যারা দেহের মধ্যে দেহের রস গোপনে রেখে গুপ্তভাবে ভজন করে, তারা হলো গুপ্ত ত্রিবেণী।
আমরা কি করি? আমরা রস ঝরিয়ে ফেলি। ভালো করে কথা নেবেন। আমরা রস ঝরায়ে ফেলি, কিন্তু রস আমরা ধরে রাখতে পারি না। রস ঝরে কখন? দেহ থেকে রস তখনই ঝরে, দেহের মধ্যে 6খানা কামধেনু আছে। এই কামধেনুগুলো যখন তখন বায়না ধরে ফসলে মুখ দেবার জন্য, আর যেই ফসলে মুখ দিতে গেল দেহ থেকে রস ঝরে চলে গেল। সব কথা তো ভেঙে বলা যায় না, বুঝে নিতে হবে। দেহ থেকে রস ঝরে চলে গেল। যে দেহ থেকে রস ঝরে চলে যায় সেই দেহটা গোবিন্দ সেবাই লাগে না। ভজন যদি করতে হয় দেহের রস দেহে ধরে রেখে ভজন করনি, তাই গৌর হরি হরি। এরা হলো গুপ্ত ত্রিবেণী। এবার লক্ষ্য রাখো, ত্রিবেণীর ব্যাখ্যা দেখেন। মায়েদের কি ভালো লাগছে না নাকি? মন চঞ্চল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি মা, আর 10 মিনিট থাকবো। আমি কথা দিচ্ছি বেশিক্ষণ থাকবো না। ও কি কথা গো, লক্ষ্য রাখো। সজনী রে কি দেখলাম জানিস? দেখলাম পেয়ে খলু কালিন্দির তীরে শুনালো সজনী প্রয়াগ ত্রিবেণী ধাম দেখি অতি মধুমূলে। আমি আমার বধূর দুটো চরণ থেকে কটা নদী দেখলাম? কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী প্রয়াগে আছে। আমার হাতের দিকে লক্ষ্য রাখো, হাতের দিকে দেখো, তবে বুঝতে পারবে। ধরো এই দুটো হাত হচ্ছে গোবিন্দের চরণ। হ্যাঁ, এই গোবিন্দ দাঁড়িয়ে আছে, এই গোবিন্দ দাঁড়িয়ে আছে। তাহলে এটা হচ্ছে চরণের উপর পাতা। কোন পাতা? আর এটা নিচে পাতা, যাকে পায়ের চেটো বলি। আর এটা ধার। তাহলে উপর পাতা, নিচে পাতা, ধার, এই 3খানা পাওয়া গেল। হ্যাঁ, লক্ষ্য রাখবেন। গোবিন্দের গায়ের রং কি? গোবিন্দের গায়ের রং হচ্ছে কালো। আর 3টে যে নদী বললাম, কি কি নদী? গঙ্গা, যমুনা, সরস্বতী। তাহলে যার গায়ের রং কালো, গোবিন্দের গায়ের রং তো কালো, তাহলে যার গায়ের রং কালো তার চরণের উপর পাতাটাও কিন্তু কালো হয়। হয় কি না? চরণের উপর পাতাটা কালো। তাহলে গোবিন্দের চরণের উপর পাতা যদি কালো হয়, যমুনা জলের রং কি? কালো। সখী একটা নদী পাওয়া গেল। কোন নদী পাওয়া গেল? আমার বধূর চরণ দর্শন করে একটা নদী পাওয়া গেল, সেই নদীটির নাম হচ্ছে যমুনা। এই যমুনা নদী কোথায় পেলাম? না চরণের উপরে পেলাম যমুনা। ভালো করে বোঝো, উপরে কি পেলাম? যমুনা। এবার দেখো, যার গায়ের রং কালো হয় কোনো দুঃখ নেই, পায়ের তলাটা কিন্তু দুধে আলতা গোলা সাদা হয়। সরস্বতীর গায়ের রং কি? সাদা, দুধে আলতা গোলা। তাহলে আর একটা নদী পাওয়া গেল। কোন নদী পাওয়া গেল? সরস্বতী। সরস্বতী পেলাম কোথায়? পায়ের তলায়, পায়ের চেটোয়। তাহলে উপরে কি পেলাম? যমুনা। নিচে কি পেলাম? সরস্বতী। দেখবেন গায়ের রং কালো হোক ফর্সা হোক দেখে লাভ নেই, চরণের ধারটা কিন্তু ঘোলাটে হয়, রংটা ঘোলাটে হয়। গঙ্গার রং কি? ঘোলা। সজনী 3টে নদী পাওয়া গেল। উপরে যমুনা, নিচে সরস্বতী। আরে উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। আরে উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। তাহার ওই উপরে আবার কি দেখলাম জানিস? দুটো চরণ থেকে 3টে নদী দেখলাম। আবার দেখলাম 3টে নদীর মাঝখানে দুটো বৃক্ষ দাঁড়িয়ে আছে। তাহার ওই উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ হয়। আর তাহার উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ হয়। কি দেখলাম? প্রথমে দেখলাম দুটো চরণ থেকে 3টে নদী, তারপরে দেখলাম 3টে নদীর মাঝখানে দুটো বৃক্ষ। বৃক্ষ দুটো কোনটা? হ্যাঁ, পা। পা, বাবা, বৃক্ষ দুটো পা। তাহলে পা কতটা দেখলাম? কোমর পর্যন্ত। কতটা দেখলাম? পা, কোমর। মায়েদের এখনো বলছি,
সব কথা কিন্তু ভেঙে বলা যায় না, বুঝুন, আস্তে আস্তে বুঝতে হবে কি বলতে চাইছি। এবার দেখেন, এই এতটা দেখলাম গাছ, এই কোমর পর্যন্ত কি দেখলাম? গাছ দেখলাম। এবার এর উপরে কি দেখছি দেখেন, গাছের উপরে, কোমরের উপরে, তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে, আর ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে। কি দেখলাম? ক্ষুদ্র হ্রদ কোনটা? দেহের মধ্যে তো আছে। বাহ, নাভি, নাভিটা ক্ষুদ্র হ্রদ, জানিস সখী? দেখলাম তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তারে নিচে সরোবর, আর তার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে, নিচে সরোবর। নিচে কি দেখলাম? সরোবর। আর কি দেখলাম জানিস? সরোবরের নিচে নীলমণি দোলে দাইগো, যে যোগে বুঝে দোলা দেয় গো। বিয়োগেতে দোলা দেয় না, যোগে বুঝে দোলা দাইগো, সে যে বিয়োগেতে দোলা দেয় না, যোগে বুঝে দোলা দেয়। সে যে বিয়োগেতে দোলা দেয় না, যোগে বুঝে দোলা দাইগো। সে যে বিয়োগেতে দোলা দেয় না, বলিও ললিতা ও বিশাখা, বিয়োগেতে দোলা দেয় না, বলো লেটা ও বিশাখা, বিয়োগেতে দোলা দেয় না, যোগে বুঝে দোলা দেয় গো। আমার ভাষা বুঝতে পারছেন তো? কি দেখলাম? তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর, সরোবরের নিচে নীলমণি দোলে দুলিছে নিরন্তর। এই নীলমণি কখন দোলা দেয়? যোগে দোলা দেয়, বিয়োগে দোলা দেয় না। দেহের মধ্যে যোগ বিয়োগ হয়, শিখে রাখো এগুলো। যোগ বিয়োগটা কি? যোগটা কি, বিয়োগটা কি জানিস সজনী? যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানায়, যোগের খবর রাখে যে জন, রসিক জনা হয় সেই জন। যোগটা কি, বিয়োগটা কি? যোগ হচ্ছে জোয়ার, আর বিয়োগ হচ্ছে ভাটা। জোয়ারটা কি? জোয়ার হচ্ছে দেহের মধ্যে কামের প্রভাব আসা, দেহের মধ্যে কামধেনুর আসা, আর যেই দেহ থেকে কাম চলে গেল, দেহটা ভাটা হয়ে পড়ে রইল, আর সেই দেহটা আর কাজে দেবে না। এগুলো হচ্ছে গুরুর ঘরের জিনিস গো, এগুলো গুরুর ঘরের জিনিস। তারপরে কি দেখলাম জানি সজনী? অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে ময়ূর নাচিছে। ও রে ওরে সজনী, ওরে সজনী, 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 আর অলকা উপরে ময়ূর নাচিছে। অলকা কোনটা? ময়ূর কোনটা? কি গো? অলকা কোনটা, ময়ূর কোনটা? অলকা হচ্ছে নয়ন, অলকা কি? আর ময়ূর নয়নের পাতা। ময়ূর নৃত্য করে, পাতাটাও কিন্তু নৃত্য করে, পাতা পরে না। অলকা উপরে ময়ূর নাচিছে, কি বা অপরূপ শোভা। এই যে পদটা সাধন করছি, কোন পদকর্তার লেখা? কহয়ে শ্যামানন্দ, শ্যামানন্দ ঠাকুরের পদ। শ্যামানন্দ এটা কার পদ? ওই যে যার দুঃখী কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, তার পরবর্তী নাম কি হয়েছিল? শ্যামানন্দ। সে লিখেছে, কহয়ে শ্যামানন্দ মনের আনন্দ, জগজনচিত লোভা, হয়ে
শ্যামানন্দ মনে রয় আনন্দ জগ জানো চিতলবা বলে যাই রে রূপের বলি হারি, বলে যাই রে রূপে বলি হারি আমি যতই বলি ততই হারি, যাই রে রূপের বলি হারি, আমি যতই বলি ততই হারি যাই রে রূপের বলি হারি, যতই বলে ততই আহা যাই রে রূপের বলি হারি যতই বলি ততই হারি যাই রে রূপের বলি হারি। তারপর কি হলো জানি সজনী, দেখ দেখ আমি যখন জল আনতে গিয়েছিলাম একটা কলসি নিয়ে গিয়েছিলাম, ওগো একা কুম্ভ কাঁখে করি, ও মায়না যমুনাতে জল ভরি রাধে, একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে সামুরাই ললিতা, জলের ভিতরে সামরাই ললি। আবার উল্টো পাল্টা ব্যাখ্যা দিচ্ছিস, হ্যাঁ? জলের ভিতরে কেউ ঢুকে বসে থাকতে পারে? আরে দম আটকে যাবে। দম আটকে মারা যাবে না? আর তুই বলছিস তোর বধূ নাকি জলের মধ্যখানে ভিতরে বসে আছে, কি করে হয়? সজনী আমি বলছি একা, তোরা বুঝছিস আর এক। আমি বললাম একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে সামরাই দেখেছি। কি করে দেখলে? কি করে দেখলাম জানিস? দেখবেন নদীর ধারে, পুকুরের ধারে, খালের ধারে যদি কোনো বড় গাছ হয় না, সে গাছের ডালটা বাইতে বাইতে কোথায় যায়? সে গাছের ডাল যদি জলের মাঝখানে চলে যায়, আর সেই ডালের গিয়ে যদি কেউ বসে, তার ছায়াটা কোথায় পড়বে? লোক কি ভাববে? জলে কোনো কেউ বসে আছে। হ্যাঁ, এই হচ্ছে লীলা, এই হচ্ছে কীর্তন, ভাববে কি না? আমি তাই তো দেখলাম একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে সামরায়। তাকে দেখতে কেমন ছিল জানিস? ফুলের রচু রাতি মাথে মোহন মুরলি হাতে, ফুলের চূড়ানি মাথে মোহন মুরলি হাতে, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, আহা ফুলের চূড়ানি মাথে মোহন মুরলি হাতে, কোন যেন জলেতে মেশা, আর কোন যেন জলতে মিশায়। আমি ভাবলাম আমার বধূ মনে হয় না ওই সেজে গুজে জলের মধ্যেখানে বসে আছে, আর আমি বধূকে ধরবো বলে আমি কি করলাম, আস্তে 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 সিঁড়িতে ঘাট থেকে নামছি, জলে নামছি, নামতে 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 জলে নেমে পড়লাম, বধূকে আর দেখতে পাচ্ছি না। কি হলো জানিস? অনেক প্রবন্ধ করি হরিবারে চাইও হরি, অনেক প্রবন্ধ করি ধরিবারে চায়া ওরে হরি, ললিতা, ওরে রাধে রাধে। ললিতা, আমার বধুর রূপের কি বলিব, ওরে ললিতা, আমার বধুর রূপের কথা এক মুখে আমি কত বলবো, বাবা ওরে ও ওরে ললিতা, ললিতা, ললিতা রে। প্রবন্ধ করি ধরিবারে চায়া হরি, কি অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি। কি করলাম জানিস? ধীরে ধীরে করে বারাইনো ললিতা রে, ধীরে ধীরে করে বাড়াইনু ললিতা রে, বলি ধীরে ধীরে করে বাড়াইনো ললিতা রে। কি বাড়ালাম? করে মানে হাত বাড়াচ্ছি। ভাবলাম বলতো বসে আছে, হাতখানা বাড়াই, ধীরে ধীরে কর বাড়াইলাম, করে বাড়াইয়া চাই আরে না দেখিতে পাই, করে বাড়াইয়া চাই আরে না দেখিতে পাই, কোন যেন জলেতে ডুবিনু ললিতা রে, কোন যেন জলে ডুবিল ললিতা রে। তারপরে বলি শোন, আরো বলি শোন,
অল্প বয়সে মোরে শ্যামের রসে জর জর না জানে কি হবে পরিণামে, আমার পরিণামে কি হবে আমি নিজেই জানি না। জানি যে কজন মায়েরা বাবারা আছেন বলুন তো, আমাদের পরিণামে কি হবে বলতে পারবো আমরা? আমাদের পরিণামে কি হবে কেউ জানি না। এখন যেমন হাসতে খেলতে শয়ন করতে করতে দিন কাটিয়ে দিলাম, কিন্তু পরিণামে যে কি হবে কেউ জানি না। জানি কি? কেউ জানি না। তাই তো রাধারানী বলছে, সখী গোবিন্দকে ভালোবেসে আমাকে সারা জনম কাঁদতে হলো, কাঁদতে কাঁদতে জন্ম গেল, কিন্তু বুঝতে পারলাম না কবে এখনো ভালো দিন আসবে। তাই বলছে অল্প বয়সে মোরে শ্যামরসে জর জর না জানি কি হবে পরিণামে, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। কি দেখলাম? যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। সখীরা প্রশ্ন করছে, রাই তুই তোর বধূকে কি দিয়ে ভালোবাসিস? কি দিয়ে ভালোবাসি জানিস? ও ললিতা, তিল ও তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জনমের মতো ওরাং আপা। তাহলে কি দিয়ে ভালোবাসলো? তিল আর তুলসী, তিল ও তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জনমের মতো রাঙা পায়। ছি 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 ছি, পরারমুখী কুলাঠা কলঙ্কিনী বিচারিনী, তুই আর কিছু দিতে পেলি নে? হাই সেই ওই কটা মেয়ে বসে আছে, কীর্তন হচ্ছে এইদিকে, কিন্তু দেখো মুখটা কোন দিকে করে আছে। হ্যাঁ না বাবা, আর আর বানানো যাবে না। না না, এই যে অবস্থা, এই নিতে পারলে হয়, সকাল লাগাল দেবে। হ্যাঁ আর হবে না। দেখলাম কি জানিস? তিল ও তুলসী দিয়া সমর্পণ করিন। এরা কীর্তন আসরে কেন আসে? কেন আসে এরা কীর্তন আসরে? আসরটাকে নষ্ট করে দিতে আসে। এত যে কথা বলছে, ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, বলো তো আগে বলো, নববিধা ভক্তি সর্বপ্রথম কি? আগে শ্রবণ, পরে কীর্তন। শ্রবণ যদি সতী মতন না হয়, কীর্তন কখনো ভালো হবে না। শ্রবণ ঠিক রাখতে হবে। সখী তুই আর কিছু দিতে পারলি না, তুই তিল তুলসী দিয়ে ভালোবাসিস। তিল তুলসী, ওরে তিল তুলসী কখন দেয়? যদি কেউ মারা যায় তার শ্রাদ্ধে তিল তুলসী দেয়। রাধারানী বলল, সখী তোরা বাহিরটা দেখলি আমি তিল তুলসী দিয়েছি, কিন্তু কেন দিয়েছি তোরা দেখলি না। কেন দিয়েছিস? তাই বলিস, কেন দিলাম জানিস? যেন তিলে তিলে আসতে পারি, রাধে আসতে পারি, যেন তিলে তিলে আসতে পারি, বধুর সঙ্গে মিলবো বলে তিলে তিলে আসতে পারি। আমি মধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে পারি। বাবা বাবা, সখী সনে রূপের কথা কইতেছিলা বসি, হ্যাঁ নকালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাঁশি। ললিতাবি সখাইয়াদি যত সখীগণ, সাজাইছে রাইকি আজ মনেরও মতন। মনের মতন করে নিয়ে গিয়ে ওই শ্যাম যেখানে বাঁশি বাজাচ্ছিল সেই জায়গায় নিয়ে গিয়ে স্বামীর বামে গিয়ে রাইকে বসি। তাই গৌর হরি বল। আবার যদি কখনো দেখা হয়, কৃপা হয়,